দেখি সানফ্লাওয়ার আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। নমস্কার ভাইয়া। নমস্কার, বলেন তাহলে। হ্যাঁ, আমি অনেকদিন ধরে ওয়েট করছিলাম যে কবে যুক্ত হওয়া যায়। তো আজকে ফাইনালি সেদিনটা হলো। আমি খুব এক্সাইটেড আজকে কথা বলার জন্য। আমি আগে একটু বলে রাখি। আ আমি আপনাকে আইডল মানি। হ্যাঁ? তো এটা হচ্ছে ১ম এ বললাম। আর 2nd হচ্ছে প্রশ্নে আসি এবার। আ কিন্তু আইডল মানার ব্যাপারটা আমরা আসলে সাপোর্ট করি না, কারণ এই কোনো ব্যক্তি আহ, যেন ইম্পর্টেন্ট না হয়ে ওঠে। মানুষের যুক্তি এবং প্রমাণ এটা যেন মানুষের কাছে ইম্পর্টেন্ট ব্যাপার থাকে। এটাই আমরা সবসময় বলি যে যুক্তি প্রমাণ যেদিকে আমাদেরকে নিয়ে যাবে আমরা সেই সিদ্ধান্তটা নিব। এখানে ব্যক্তি কোনো ইম্পর্টেন্ট বিষয় না, এই কারণে আমরা সবসময় এই আইডল তৈরি করা এই জিনিসটা আমরা সাপোর্ট করি না। বুঝতে পেরেছেন? আচ্ছা, ব্যাপারটা আরকি হচ্ছে আপনাদের কথা বা আপনাদের পার্সোনালিটি এটাই মেইনলি অ্যাট্রাক্ট করে। এইজন্যই হচ্ছে ভালো লাগাটা। আর বলেন। হ্যাঁ, এখন কথায় আসি। আমার নিয়ে খুব একটা বেশি কথা নেই। কারণ এটা আসলে আমার কাছে মনে হয় একটু মানে যুক্তি দিয়ে ভাবলে যে এটা অনেক কিছু বানোয়াট লাগে। কিন্তু আমার হচ্ছে নিয়ে প্রশ্ন হচ্ছে একটা, যে আমি অনেক মুসলিমদের দেখেছি যে তারা বাকিদের মতো না। মানে এদের ভিতরে মানবিকতা এক্সিস্ট করে। যেমন আমি যখন ইন্টারমিডিয়েট 2nd ইয়ারে পড়ি, তখন আমি এক ভাইয়ের কাছে ফিজিক্স পড়তাম। তো উনি হচ্ছে আমাদের ২ বোনকে পড়িয়েছেন, হ্যাঁ? তো মোটামুটি একটা ভালো সম্পর্ক। তখন আমি একদিন জিজ্ঞেস করে বসছি যে, "ভাইয়া, যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করি?" একদম ছোট বোন হিসেবে। আমি কিন্তু অন্য কিছু মাথায় নিয়ে করছি না। জাস্ট আমার এটা হচ্ছে আগ্রহ। আপনাদের ভেতরে যে একটা কথা বলে যে আ গাজওয়াতুল হিন্দ বা কাফের বা যারা অমুসলিম তাদের হত্যা করলে সোয়াব হয়, এরকম কিছু একটা। তো এটা হচ্ছে আপনার ধর্মীয় রীতি। এখন আপনার সাথে আমার স্টুডেন্ট টিচার সম্পর্কের বাইরেও একটা সম্পর্ক আছে। আপনি আমাকে একদম নিজের বোনের মতো হেল্প করছেন। আমার টোটাল একাডেমিক টাইম ইভেন অ্যাডমিশন নিয়েও আপনি আমাকে এতটা সাপোর্ট করেন। তো এখন আপনাদের ওই যুদ্ধের ময়দানে যদি কখনো আপনি আমাকে সামনে পান, হ্যাঁ? তো আমাকে আপনার কি বলবো হিট করতে বা আঘাত করতে তখন আপনার ডিসিশন মেকিং টা কোন সেন্স এ হবে, হুম? তো তখন ভাইয়া আমাকে একটা উত্তর দেন যে, "দেখো, মানবিকতা মানবিকতার খাতিরে চিন্তা করলে আমি কখনোই তোমার উপরে হিট করতে পারব না। ইভেন তোমার সাথে তোমাকে আজকে আমি পড়াচ্ছি, হ্যাঁ? তুমি জীবনে যদি ভালো কিছু করো, তাহলে হচ্ছে তুমি যদি আমার নামে কখনো দোয়া করো যে, হ্যাঁ, অমুক ভাইয়ার কাছ থেকে আমি এই আ মোটিভেশনটা পাইছি বা তার থেকে আমি কিছু শিখে কিছু করছি। সেটাই আমার কাছে অনেক।" কিন্তু ধর্মের দিক দিয়ে বিবেচনা করলে এখানে কিন্তু আমার অন্য কোনো দিক তাকানোর সুযোগ নেই। তোমাকে হিট করা বা তুমি অমুসলিম, তোমাকে আমি মারতে পারলে আমার সওয়াব হবে। তো কিছু, কিছু বিষয় আসলে মিলে না। এই যে যেমন একটা পয়েন্ট। আর 2nd আরেকটা পয়েন্ট হচ্ছে ছোটবেলা থেকেই ওই মফস্বল এলাকায় বড় হইছি, সিটি টাইপের। তো হিন্দু মুসলিম মিক্সড এলাকা। বাসা ভাড়া ছিলাম। সেখানেও মুসলিম ফ্যামিলির আন্ডারে। তো সেখানেও কিছু মানুষের সাথে সম্পর্ক এমন ক্রিয়েট হইছে, যেমন আমার মায়ের এক বান্ধবী ছিলেন। তো তাকে মানে আমি আমার মায়ের পরে যে মানুষটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, সেই মানুষটা হচ্ছে আমার মায়ের বান্ধবী। তো সেও মুসলিম ফ্যামিলি থেকে বিলং করে। ইভেন হজ করে আসা পুরো মানে বলেন যাকে ৫ ওয়াক্ত নামাজ পড়ে। মানে খুব ধর্মীয় রীতিনীতি করে। তো সে একটা মানুষ, তার হাসব্যান্ড একটা মানুষ। এদের দেখলে আর বাকি যে মেজরিটি মুসলিম সোসাইটি, তো এদের ভিতরে অনেক ভিন্নতা আছে, হ্যাঁ? তো এই যে যারা মানে আমি যাদের একটু ভালো মনে করছি, যেমন আমি যে ভাইয়ের কাছে ফিজিক্স পড়তাম প্লাস আমার মায়ের যে বান্ধবী, তার হাসব্যান্ড, এদের সাইকোলজিটা কেমন হয়? এরা তো খুব মানে বলা যায় নামাজ-টামাজ পড়ে বা এরা আল্লাহর প্রতি খুব ফেইথ-টেইথ রাখে। কিন্তু এরপরেও এরা অমুসলিমদের প্রতি এই যে একটা সহানুভূতি বা এরা যে মানবিকতার দিক দিয়ে ব্যাপারগুলো দেখে, হ্যাঁ? তো এদের সাইকোলজিটা কেমন হয়? আমার ১ম প্রশ্ন এখন আপনাকে। এটা তো আসলে ইসলামের কারণে তারা আপনাকে ধরেন আপনার সম্পর্কে যেই ধারণা পোষণ করে, এটা তো ইসলামের কারণে না। এটা হচ্ছে ওনারা ভালো মানুষ, নিশ্চয়ই ওনারা ভালো মানুষ। এই কারণে ওনারা ইসলামের যে বিধান, সেই বিধানটাকে বাতিল করে দিয়ে সেই যে জিনিসটাকে বিশ্বাস না করে ওনারা ওনাদের মানবিকতাকে বেশি প্রায়োরিটি দেন। কিন্তু ইসলাম তো এটা আসলে বলে না। ইসলাম যেটা বলে যে আপনি যদি যুদ্ধের ময়দানে থাকেন তখন আপনি যদি মানে মানে অমুসলিম হন, তখন আপনি যেহেতু একটা মেয়ে তখন আপনাকে কি করবে, গনিমতের মাল হিসেবে নিতে হবে। সেটা হচ্ছে ইসলামে বলা আছে। এখন এইটা তো মানে
ইসলামে বলা আছে একরকম, আর ওই আপনার যে পরিচিত মানুষ যারা মুসলিম, মুসলিম অবশ্যই অনেক ভালো মানুষ আছেন। সব মানুষ তো ভালো খারাপ মিলিয়ে হয়, হিন্দুদের মধ্যে ভালো আছে খারাপ আছে, সব ধর্মের মানুষের মধ্যেই ভালো খারাপ মানুষ আছে। অনেক মানুষ আছে যারা ধর্মের থেকে মানবিকতাকে বেশি প্রাধান্য দেন, যুক্তিকে বেশি প্রাধান্য দেন। তারা আপনাকে বলবে যে আমি এই ধর্ম পালন করি, কিন্তু আসলে আলটিমেটলি দেখা যাবে যে, আমিও দেখেছি এটা, আমার মানে আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে। এক মুসলিমকে আমি দেখেছি যে হিন্দুদেরকে আশ্রয় দিতে, হিন্দুরা যখন বিপদে পড়েছিল তখন হিন্দুদেরকে, সে আবার মসজিদের ইমাম সাহেব, সে নিজের ঘর খুলে দিছে, ঘর খুলে আহ হিন্দুদেরকে আশ্রয় দিয়েছে। এরকম তো আমি দেখেছি, কিন্তু এটা হচ্ছে কি একদম আহ ইসলাম যেটা বলে যে ধরেন তাদের সাথে জিহাদ করতে হবে বা তাদেরকে মারতে হবে, তাদের জোরপূর্বক তাদেরকে ইসলাম কবুল করাইতে হবে, গনিমতের মাল হিসেবে নিতে হবে, এগুলা হয়তো তারা ভাবছে যে মানবিকতাটাই বেশি গুরুত্বপূর্ণ। বা একজন মানুষ যদি মানবিক মানুষ হয়, ইসলামের এই বিধানগুলা না মানে, তাহলে তো আর আমাদের সমস্যাটা থাকে না। কিন্তু সমস্যাটা থাকে হচ্ছে গিয়ে যখন এই ইসলামের এই বিধানগুলা সমাজে প্রচার পায় এবং ওয়াজগুলাতে বিভিন্ন ধরনের হুজুররা বিভিন্ন ধরনের ওয়াজে বিভিন্ন ভাবে নোংরা নোংরা কথাবার্তা বলে, মেয়েদেরকে কিভাবে গনিমতের মাল হিসেবে নিতে হবে, কাফেরদের কিভাবে মারতে হবে, এগুলা যখন মানে মাত্রা ছাড়ায় যায়, একটা দুইটা ওয়াজ হইলে আমরা সেটা হয়তো ইগনোর করতে পারি, কিন্তু যখন দেখেন মাত্রা ছাড়ায় গেছে, হ্যাঁ, বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই যে ইসলামিস্টদের দৌরাত্ম্য মাত্রা ছাড়ায় গেছে। And এইটা তো আমরা এরকমের একটা সমাজ তো আমরা দেখতে চাই না। তখন তো আমাদের দেখতে হয় যে ইসলামের ভিতরে কি আছে। আমরা এখানে যে আলোচনাগুলা করি আসলে মুসলিমদেরকে নিয়ে আলোচনা করি না, আমরা ইসলামকে নিয়ে আলোচনা করি। ইসলামে আসলে কি বলা আছে সেটা আমরা বের করে করে দেখাই। সানফ্লাওয়ার আপা, আপনার পরের প্রশ্নটা বলেন। হ্যাঁ, এখন আমার সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে সনাতন ধর্ম নিয়ে। যেমন সনাতন ধর্মের কিছু ব্যাপার আছে যেগুলো আসলে, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। এখানে কিছু ব্যাপার এরকম আছে যে এগুলা হার্ট টাচ করে বা এগুলো মনে হয় যে হ্যাঁ রিয়েল, হ্যাঁ, কিন্তু এর ভেতরেও কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে বলি প্রথা বলেন বা এই টাইপ যেটা, হ্যাঁ। তো এখন একটা মানুষ যতটা রিলিজিয়াসই হোক না কেন, তো সে তো কখনোই মানবিকতার দিক দিয়ে চিন্তা করলে এই বলি প্রথাটারে আহ কি বলবো অ্যাকসেপ্ট করতে পারবে না। এখন এটা নিয়ে আমি পড়াশোনা করছি, ব্যাপারটা এরকম যে বলি প্রথা কেন আসে, সবাই কিন্তু বলি চায় না। হিন্দুদের ভিতরে, সনাতনীদের ভিতরে এরকম একটা যে আহ, যেটা হচ্ছে দেবী শক্তি, হ্যাঁ। তো তার ভিতরেও যেটা হচ্ছে মা তারা, মা তারা যে পাওয়ারটা, হ্যাঁ। তো ওনার সাথে হচ্ছে ওনার দুইজন ইয়া থাকে, ডাকিনী আর যোগিনী। তো এদের হচ্ছে, এরা হচ্ছে বলি চায়, কারণ এদের ডিমান্ডটা হচ্ছে অনেকটা তামসিক ডিমান্ড। তামসিক ইন দ্য সেন্স রক্ত বলেন, ঘাম বলেন, বা একটু মানে নোংরা বা একটু এই টাইপের, হ্যাঁ। তো এগুলো আমি পড়ছি, কিন্তু এগুলো পড়ছি, বুঝছি, ফিল করতে চাইছি, কিন্তু তারপরেও তো আমি তো এই বলি প্রথা অ্যাকসেপ্ট করতে পারবো না। তো এই ব্যাপারটা আমার কাছে কেমন যেন একটু খটকা মনে হয়। যেমন একটা গানের দুটো লাইন আছে না, যে তন্ত্রমন্ত্র পড়ে দেখি, আহ তন্ত্রমন্ত্র করে দেখি, তার ভিতরে তুমি তন্ত্রমন্ত্র করে দেখি, আহ এরকম কিছু একটা। সেকেন্ড লাইনটা হচ্ছে শাস্ত্র গ্রন্থ পড়ে দেখি আরো দূরে সরে যাই, হ্যাঁ। তো ওই ব্যাপারটা আর হচ্ছে এই যে এই গানের দুটো লাইন, গানটা আপনি শুনছেন কিনা আমি এখন মনে করে লাইন দুটো বলতে পারলাম না। তো এই না, ব্যাপারটা আমার কাছে শুনিনি। কেমন একটু হিপোক্রিট টাইপের লাগে, যে বলিটা এটা হ্যাঁ অনেক বইতে আছে বা অনেকে ইয়া করে, বা আমি ব্যাপারগুলো পড়ছি, কিন্তু পড়ার পরেও তো আমি ব্যাপারগুলো একসেপ্ট করতে পারি না। তো এটার পিছনে কারণ কি? আপনার মানে যুক্তি বুদ্ধি এখানে কাজ করতেছে, যে আপনি যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতেছেন। এটাই আমরা যেটা চাই সেটা হচ্ছে আপনার ভিতরে সেটাই আছে, যে মানুষ যুক্তি দিয়ে যেই বই পড়ুক যুক্তি দিয়ে যাচাই করে দেখুক। এই জিনিসটাই আমরা মানুষের কাছ থেকে কামনা করি, যে অন্ধভাবে বিশ্বাস না করুক, মানুষ যুক্তি দিয়ে যাচাই করে দেখুক যে এই জিনিসটা ভালো নাকি মন্দ। গ্রন্থে লেখা আছে, একটা ধর্মীয় গ্রন্থে লেখা থাকলেই যে সেটা একদম মানে ভাবে মেনে নিতে হবে, সেটা যেন মানুষ না করে। সানফ্লাওয়ার আপু, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে। আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আরো প্রশ্ন আছে।
এরপরে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি এই রীতিটা সম্পর্কে জানেন কিনা, শিব চতুর্দশী একটা ব্রত হয়, হ্যাঁ, সনাতনীদের ভিতরে। তো এইটা মেইনলি শিব শিব ঠাকুরকে নিবেদন করে, যে তার মাথায় দুধ, ঘি, মধু এরকম। আমার কথা কি শুনতে সমস্যা হচ্ছে? না না, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু হ্যাঁ, শিবের মাথায় নাকি শিবলিঙ্গের মাথায়? হ্যাঁ, ওই শিবলিঙ্গের মাথায়, সরি। তো ব্যাপারটা এরকম। তো আমার কাছে এই ব্যাপারটা একটু অড লাগে। অড লাগে কেমন? এক এক মানে আমাদের ভেতরে যেটা বলে, এক এক দেবদেবীর হচ্ছে চাহিদা এক এক রকম, হ্যাঁ। তো যেমন শ্রীকৃষ্ণকে তুলসী পাতা দিলে সে স্যাটিসফাইড, তো শিব ঠাকুরকে বেল পাতা দিলে সে স্যাটিসফাইড। কিন্তু শিব চতুর্দশীর ব্রত যেটা হয়, তখন হচ্ছে শিবলিঙ্গের ওই উপরে আপনার হচ্ছে 4 প্রহরে এরকম দুধ, ঘি, মধু এরকম এটাই করতে হয়। তো আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে, এটা ঠিক আছে, স্যাটিসফাইড করার জন্য এটা একটা উপকরণ, কিন্তু এটা তো কাইন্ড অফ অপচয়, তাই না? তো যারা হচ্ছে ধরেন ওই 4 প্রহরী করে, এদের কিন্তু কোনো লিমিটেশন থাকে না, এরা যে যত বড় ঘটি পারে এই টাইপ কিন্তু ঢালে। কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা যে, তোমার যদি ভগবানকে খুশি করতে হয়, হ্যাঁ, তাহলে আর এইখানে একটা ব্যাপার, এই যে ধরেন দুধ, ঘি, মধু এই যে যেটা হচ্ছে আমরা ঢালছি, হ্যাঁ, এটা তো আর আমরা রিসাইকেল করতে পারছি না, এটা কিন্তু ওইভাবেই পড়ে যাচ্ছে বা ওইভাবেই নষ্ট হচ্ছে। এখন এই ব্যাপারটা কিভাবে দেখেন, বা এই ব্যাপারটার আসলে কি বলবো, ইমপ্রুভমেন্ট কিভাবে হওয়া উচিত, যে এত অপচয় না করে এটার আসলে কিছু একটা ব্যবস্থা করা? বা আমার থিঙ্কিং যেটা বলে যে, এটা যদি লিমিটেড থাকতো, এক একটা মন্দির বা এক একটা সংগঠনের তোমরা এই লিমিটেড দুধ, ঘি, ঘি, মধু ঢালতে পারবা, বাকিটা যদি ধরেন অনেক পথ শিশু আছে যারা খেতে পায় না, বা শিব চতুর্দশীটা যে টাইমে হয় ওই ওয়েদারে হালকা হালকা ঠান্ডা পড়ে, তাদের জন্য যদি কিছু একটা করা যেত, বা মানে এইটার ইমপ্রুভমেন্ট কিভাবে আনা সম্ভব, মানে আপনাদের কি মনে হয়, আপনার কি মনে হয়? একদমই ঠিক বলেছেন। আপনারও যেটা মনে হয় আমারও সেটাই মনে হয়, যে এগুলা খুবই অপচয়। কোথাকার কোন একটা পাথর, কোথাকার কোন শিব টিপ এদেরকে, মানে সে আবার নাকি গাঞ্জা খেয়ে পড়ে থাকে। এই টাইপের একটা মানে ফালতু একটা ক্যারেক্টারকে খুশি করতে হবে মানুষের, আবার দুধ ঘি ঢালতে হবে, এগুলার মানে অর্থটা কি সেটাই তো আমি বুঝি না। অপচয় তো অবশ্যই হচ্ছে, এটার জন্য যেটা করা দরকার যে এগুলা নিষিদ্ধ করা দরকার, যে এই ধরনের কোনো সম্পদ নষ্ট করা যাবে না। এখানে যে এই জিনিসটা হয় যে ড্রেনে ফেলে দিতে হয় সেই দুধগুলা, আবার ড্রেনে ফেলতে হয়। এই এই দুধগুলা তো অনেক মানুষ খেতে পারতো। প্রতিদিন কত হাজার হাজার লিটার মানুষ দুধ এইভাবে নষ্ট করে। মানে শিবের আহ, লিঙ্গে দুধ। আচ্ছা, শিব কেন এটা তো খুশি হবে, এটাও তো আমি বুঝি না। যে তা আমার আমার কোনো একটা জায়গাতে যদি কেউ সারাদিন ধরে দুধ ঢালতো, আমার তো খুবই মেজাজ খারাপ হতো। এটা এটা কেমন কথা, মানে কি অদ্ভুত কথাবার্তা। আহ সানফ্লাওয়ার আপু, আপনার সব কথাই যুক্তিযুক্ত এবং আপনার সব ইয়াই মোটামুটি আমরা সবাই একমত আপনার সাথে। আমি কমেন্টও দেখছি অনেকে আপনার সাথে একমত পোষণ করছেন। আর কি কিছু বলবেন সানফ্লাওয়ার আপু? হ্যাঁ, হ্যাঁ, আমার এই এই পারপাসে সেকেন্ড প্রশ্ন ছিল হচ্ছে, ইমপ্রুভমেন্ট কিভাবে করা যেতে পারে, মানে আপনার দৃষ্টিভঙ্গি কি বলে? কারণ দেখেন, সবাইকে আমার চাইলেই তো দৃষ্টিভঙ্গি এটা হচ্ছে বোঝানো যাবে না যে আমার দৃষ্টিভঙ্গি শিবের। হচ্ছে যে মানুষকে যুক্তি দিয়ে বোঝাইতে হবে, এই চেষ্টাটাই করে যেতে হবে। এই কুসংস্কার এগুলা মানে যুক্তি দিয়ে বলতে বলতেই একসময় এগুলা উচ্ছেদ হয়। আচ্ছা, আর আমার আরেকটা কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে আপনি তো দেশে থাকেন না, আপনি তো জার্মানিতে থাকেন। তো আপনি যখন দেশে ছিলেন, বা আপনারও তো ফ্যামিলি ছিল বা ফ্যামিলি আছে, ধরেন আপনার যে আপনার ওয়াইফ, আপনার ছেলেরা আপনার কাছে আছে, হুম, কিন্তু ধরেন আপনার ফ্যামিলির বাকি যারা, তারা তো আপনার কাছে নেই। তো আপনি যে পথে কাজটা করছেন, এখন এটা তো কাইন্ড অফ রিস্কি, বা এটার জন্য আপনার ফ্যামিলি বা আপনার ফ্রেন্ড, আপনার মানে আদার্স যারা আছে, হ্যাঁ, তাদের তো অনেক টাইপের অনেক ইস্যু ফেস করতে হয়েছে। তো এই ব্যাপারটা আপনি কিভাবে হ্যান্ডেল করছেন? একটু কষ্ট হয়েছে, কিন্তু আহ, আমি একটু আমাকে আমি এই জিনিসগুলা মেনে নিইনি কখনো। আমার ওই যে মেনে নেয়া মানে মাথা নিচু করে থাকা বা ইয়া হয়ে থাকা, হেরে যাওয়া, এই জিনিসটা আমার চরিত্রের মধ্যে নাই। এই কারণে আমার একটা জেদ আছে, যে এটাকে জেদ বলেন বা যেটাই বলেন, সেটা হচ্ছে যে আমাকে আপনি যতক্ষণ পর্যন্ত না যুক্তি দিয়ে বোঝাতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আমি মানবো না।
আমাকে মাইরা ধরে লাভ নেই, আমাকে মাইরা ধরে মানে পিটায়ে মানে টর্চার করে বা আমাকে ভয়ে ভীতি দেখায়, এগুলাতে আমার কোনো, আমাকে আমার সাথে সুবিধা করতে পারবেন না আপনি। এটা কেউই করতে পারবে না আমার সাথে সুবিধা। আমাকে যত পিটান পিটান, যত মারেন মারেন, যত কিছু করেন, আমি আমার জায়গা থেকে নড়বো না যতক্ষণ পর্যন্ত না আপনি যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারতেছেন। যুক্তি দিয়ে বোঝাতে পারলে তখন আমি অ্যাকসেপ্ট করি। এছাড়া কোনোভাবেই আমাকে করা, আমাকে ভয় দেখায় বা আমাকে মাইরা এইভাবে আমাকে দমন করা সম্ভব না। এটা এক একজন মানুষের তো এক একটা ক্যারেক্টার থাকে, আমার ক্যারেক্টারটা এরকম। এখন ব্যাপারটা হয় কি, আপনার স্টাডি লাইফ বা আপনার এই ব্যাপারে আমি এতটা জানি না, সে কারণে আমি না জেনে তো কোনো কমেন্ট করতে পারি না। কিন্তু ব্যাপারটা হয় কি, অনেকের পেছনে যেমন আমি আমার কথা বলি, আমার পেছনে আমার বাপি মায়ের একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমার একটা রেসপন্সিবিলিটিজ এরও পাশাপাশি মানে আমার কাছে এটা মনে হয় একটা ঋণ ফিল, হ্যাঁ? তো আমি এখন যতটুকু যা আমার যে একটা আইডেন্টিটি, সেটা সম্পূর্ণটাই হচ্ছে আমি মনে করি আমার মা-বাপের ক্রেডিট। এখানে আমার খুবই অল্প ক্রেডিট, হ্যাঁ? তো সেখানে আমার রেসপনসিবিলিটিজ এরও পাশাপাশি আমি এটাকে ঋণ হিসেবে দেখি যে আমার তাদের অনেক কিছু ফেরত দেওয়ার আছে। কিন্তু ব্যাপারটা হয় কি, আমার যে থিংকিং গুলো, এই থিংকিং গুলো সোসাইটি স্বাভাবিকভাবে অ্যাকসেপ্ট করে না। আম আমার বাপি তো এগুলো অ্যাকসেপ্ট করেই না। তবে আমার মা অনেক দূরদর্শী চিন্তা ভাবনা করতে পারেন। যার জন্য মনে হয় আমিও ব্যাপারটা একটু পারি। কিন্তু মায়ের সাথে আলোচনা করলে আ মায়েদের যে ব্যাপারটা হয়, একটা ভয় থাকে আরো মেয়ে মানুষ যে কিভাবে কি? যদিও আমি যথেষ্ট সেফ জায়গায় থাকি। কিন্তু মানে বাংলাদেশের ওই ইসের বাইরে, গণ্ডির বাইরে। তো তাও ব্যাপারটা হয় কি, একটা ভয় ভীতি বা এরকম থাকে। তো এই ব্যাপারটা আপনি আমাকে কি অ্যাডভাইস দিবেন যে আমি কিভাবে এইটা হচ্ছে ইগনোর করতে পারি? ইগনোর না ঠিক, মানে আমি কিভাবে এটা ব্যালেন্স করতে পারি? আ যে আমি আমার যে একটা ইমোশনাল আ ইয়া অ্যাটাচমেন্ট বা ইমোশনাল একটা দায়, যে আমার জন্য তারা এত কিছু করছে, করতেছে স্টিল। তো আমি এখন যদি এরকম ভাবনা চিন্তা করি, আমি নাস্তিক আমি সেটা বলব না। কিন্তু আমার অনেক রিলিজিয়াস ব্যাপার-স্যাপারে আমার মানে খুব আছে যে এগুলা নিয়ে আমার মনে হয় এগুলোর ইমপ্রুভমেন্ট দরকার। তো এইজন্য আপনি যেটা আমাকে কি করতে পারেন, অ্যাডভাইস দিবেন? এইজন্য যেটা করতে পারেন যে আপনি আপনার ব্যক্তিগত জীবনে তো যেভাবে আছেন সেভাবেই থাকবেন। আপনার ব্যক্তিগত জীবনে যে আপনার বাবা-মার প্রতি যে দায়িত্ব আছে সেটাই করবেন। আর যদি আপনি এগুলা নিয়ে কাজ করতে চান তাহলে আপনি একটা ফেক আইডি খুলে বা ফেক পেজ তৈরি করে সেখানে আপনি আলোচনা করতে পারেন। তবে মনে রাখতে হবে যেন আপনার আসল পরিচয় যেন কখনোই প্রকাশ না পায়, বা আসল আপনার লোকেশন যেন প্রকাশ না পায়। এই জিনিসগুলা গোপন রেখে আপনি একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করে আপনি আপনার কাজগুলা আহ, চালাতে পারেন। এই যে যেমন ধরেন আজকে সানফ্লাওয়ার নাম নিয়ে আসছেন, এই রকমের আপনি একটা নাম তৈরি করেন, একটা ব্র্যান্ড তৈরি করেন, একটা আইডেন্টিটি তৈরি করেন অনলাইনে। সেখানে আপনাকে যেন দেখা না যায়। এখন তো এআই আছে, এখন আপনি অনেক কাজ আহ, আপনার চেহারা ছাড়াই আপনি করতে পারবেন, আপনাকে কেউ চিনতে পারবে না। যেন আপনাকে লোকেট করতে না পারে এমন ভাবে করতে হবে কাজগুলো। আমরাও সেটা মানে সবসময় বলি যে সবার তো সামনে আসার দরকার নাই। অনেক মানে আপনারা লুকায় যদি কাজ করেন সেই কাজও অনেক জরুরি অনেক সময়। ঠিক আছে সানফ্লাওয়ার, আপনাকে আজকে তাহলে আমরা বিদায় জানাই। আ আরেকটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনি কোন বইগুলো পড়া শুরু করে হচ্ছে আপনার এই যাত্রা আপনি শুরু করছেন? মানে আমি একটু চাচ্ছিলাম যে এই রিলেটেড কিছু বই পড়তে। কিন্তু মেক্সিমাম বই-টই দেখা যায় ব্যান বা ডাউনলোড করা যায় না। তবু এখানে যায়। কিন্তু পড়াশোনার পাশাপাশি ওইটা মেইনটেইন করা। তো আমি একটু এই বিষয়টা জানতে চাচ্ছিলাম যে কোন বইগুলো পড়লে দেখা যায় পড়াশোনার পাশাপাশি এটা মেইনটেইন করা ইজি হবে? এখন বইয়ের কোন বইগুলো দিয়ে শুরু করবেন, আমি তো শুরু করেছিলাম অনেক ছোট বয়সে। মানে হচ্ছে কি আমি যখন মানে বাচ্চা ছিলাম একদম, সেই বয়সে আমি বই পড়া শুরু করেছি। এখন আমার কেসটা হয়তো ডিফারেন্ট। এখন আপনার কেসে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আহ, আহ, সংশয়.com কয়েকটা বই আছে, সেই বইগুলো ফিলোসফির ওপর কিছু বই আছে। সংশয়.com এর গ্রন্থাগার সেকশনে গেলে আপনি দেখবেন যে বেশ কিছু বই আছে। একটা বই আছে সফির জগৎ, এই বইটা খুবই চমৎকার একটা বই। আহ, আপনি পড়ে দেখতে পারেন। আমি আপনাকে দেখাচ্ছি, সংশয়.com থেকে দেখাচ্ছি যে কি কি বই আপনি পড়তে পারেন। সেপিয়েন্স একটা বই আছে, সেপিয়েন্স বইটা আপনি পড়তে পারেন। তারপরে আপনি যদি এখানে যান, মুক্ত চিন্তার বই,
এই বইগুলো আপনি পড়তে পারেন। চিন্তা স্বাধীনতার ইতিহাসের একটা ভালো বই। তারপরে হচ্ছে গিয়ে আহ এইখানে এই যে সফির জগৎ, এই বইটা এখানে আছে। দর্শন কি, গ্রিক দর্শন, এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলোসফি। ফিলোসফি দিয়ে আগে শুরু করেন, ফিলোসফি দিয়ে আগে শুরু করে তারপর যুক্তি কাকে বলে, যুক্তিবাদ কাকে বলে, এখানে অনেকগুলা বই দেয়া আছে। বিজ্ঞান কি, বিজ্ঞান সম্পর্কে অনেকগুলা বই দেয়া আছে। ইতিহাসের অনেকগুলা, এই যে সেপিয়েন্স বইটাও দেয়া আছে, দেখেন এখানে সেপিয়েন্স আছে, পৃথিবীর ইতিহাস, প্রাচীন যুগ, বিগ ব্যাং থেকে হোমোসেপিয়েন্স, এই বইগুলো আপনি আগে পড়েন। তারপরে এই বইগুলা পড়েন, নারী, দ্বিতীয় লিঙ্গ, এই বইগুলা পড়েন। একটা একটা পড়তে থাকেন, এখান থেকে শুরু করেন, আস্তে আস্তে আচ্ছা। অনেক কিছু হয়ে যাবে। হ্যাঁ, আর হচ্ছে লাস্ট আমি বুঝতে পারছি একজনের পেছনে সময় অনেক বেশি চলে যাচ্ছে। তবুও লাস্ট একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে আমি নোটিস করছি যে হচ্ছে আপনার বড় ছেলের নাম হচ্ছে সিদ্ধার্থ। আপনি তাকে সিড বলে ডাকেন, হ্যাঁ? তো হ্যাঁ, সেখানে আমি আপনার ভিতরেও নোটিস করছি ব্যাপারটা। আর আমার খুবই প্রিয় আসাদ নূর সাহেবের ভিতরে আমি এই ব্যাপারটা নোটিস করছি যে এরা আপনারা দুজন গৌতম বুদ্ধের ফিলোসফিটাকে খুব মানে পছন্দ করেন। তো এই ব্যাপারটা আমাকেও হিট করছে যে হচ্ছে বৌদ্ধ ধর্মের ভেতরে বা গৌতম বুদ্ধের ফিলোসফিটা যে তুমি অহিংস হও, তুমি অসৎ কিছু করিও না, মানে তুমি কারোর খারাপ চেয়েও না, মানে একটা মানে অ্যাকচুয়াল মানে পিওর সোল বলতে যেটা বোঝায় সেরকম, হ্যাঁ? তো এই ব্যাপারটা কিভাবে দেখেন বা এই ব্যাপারগুলো জানতে হলে আসলে কিভাবে এগোনো দরকার? রাহুল সংকৃতায়নের কয়েকটা বই আছে, বৌদ্ধ দর্শন, গৌতম বুদ্ধের উপরে কয়েকটা বই আছে, ওই বইগুলো আপনি ডাউনলোড করে পড়েন, অনলাইনে পাবেন। রাহুল সংকৃতায়ন, লেখকের নাম হচ্ছে রাহুল সংকৃতায়ন। আপনি হ্যাঁ, নোট এটা করলাম। লিখে বৌদ্ধ হুম। দর্শন, তারপরে আহ, আরেকটা ইংরেজি বই আছে, সিদ্ধার্থ, এই নামে একটা বই আছে, সেটাও আপনি নামিয়ে পড়তে পারেন। হেরম্যান হেইজে, এই লেখকের নাম হচ্ছে হেরম্যান হেইজে, ওনার বইটাও পড়তে পারেন, এটা ইংরেজিতে অনুবাদ পাওয়া যায়। এই বইগুলো আপনি পড়েন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আর আহ, এই বইগুলা পড়লে আর কি মানে আপনার দৃষ্টিভঙ্গিটা আরো একটু উন্নত হবে। হ্যাঁ, এখন সব জিনিস তো আসলে এই লাইভ ডিসকাশনে বলা যায় না। হ্যাঁ, গৌতম বুদ্ধ কেন গুরুত্বপূর্ণ, এটা তো একটা বিরাট আলোচনার ব্যাপার। তো আপনি বইগুলো পড়েন, তখন আবারও আলোচনা করা যাবে, ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করা যাবে। হ্যাঁ, 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 অবশ্যই। আর আমি মানে আমার অনেক দিনের মানে জার্নি আছে, আমি অ্যাড হব, আমি শুধু ব্যাক স্টেজেই পড়ে থাকি। তো আজকে আমি অ্যাড হতে পারলাম, আমার আসলে খুব ভালো লাগছে। আর লিস্ট আপনার সাথে আমি কথা বলতে পারছি যে যে মানুষটার থিঙ্কিং, আমার যখন খুব হেডেক হয় বা খুব ক্লাসের পেইন্টিং থাকে, আমি হচ্ছে আপনার পুরোনো লাইভ গুলো চালাই দিয়ে আমি ঘুমিয়ে যাই, এরকম একটা ব্যাপার হয় যে হেডেকটা আস্তে আস্তে কমে যায়। সাউন্ডস ফানি, বাট ব্যাপারটা এরকমই। তো আমি আজকে আমার আসলে মনে হয় আমার আজকে রাতের পড়াশোনাও খুব ভালো হবে, প্লাস ঘুমও ভালো হবে, যে আমি অনেক দিনের একটা গোল, আমার শর্ট টার্ম গোল, সেটা পূরণ হলো। তো আমার জন্য আমারও খুবই হচ্ছে ভালো প্রে লাগলো। রাখবেন, হ্যাঁ? সানফ্লাওয়ার, আপনার সাথে কথা বলে ভালো থাকবেন আপনি, আপনার জন্য শুভকামনা। হ্যাঁ, আবারও নিশ্চয়ই কথা হবে আপনার সাথে, তাহলে আজকে বিদায় জানাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। আহ তানভীর সরকার, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জি ভাই, আমি খুব শর্ট টাইম নিব, 2 মিনিটের মধ্যে আমি চলে যাবো। আহ, এই লাস্টে আপু যে কথাগুলো বললো সবকিছুর সাথে একমত, যে আমিও আপনার মানে রেকর্ড চালিয়ে দিয়ে ঘুমে শুয়ে পড়তাম, সবারই অনুভূতি একই রকম আপনার প্রতি। আচ্ছা, যাই হোক, এই ইদানিং কিছু নতুন ইউটিউবাররা আপনার মানে কি বলে, আপনার এই লাইভ গুলা খন্ডানোর জন্য নিজস্ব নিজস্ব যুক্তি বা মানে লাইভ আসতেছে আর কি। তাদের প্রায় 1-150 লাইভও হয়। আর আমি শুধু যাই কমেন্ট করি যে আপনারা কেন আসিফ মহিউদ্দিনের লাইভে যুক্ত হন না, উনি তো প্রতিদিন একদিন পর পর আসে, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত তারা থাকে, তারা এটার কোনো রিপ্লাই দেয় না। তো আমি আর কি আপনাকে এটাই বলবো, রিকোয়েস্ট করবো যে আপনি ওনাদের একটা ওপেন দাওয়াত দিয়ে দেন যে আপনাদের মানে সবার জন্য যদিও খোলা, কিন্তু তারপর ওনাদের উদ্দেশ্যে আরেকবার বলেন যে আপনার মানে তারা যাতে আপনার আপনার ভুল ধারণার জন্য আপনার লাইভে যুক্ত হয়, তাই না? আপনার লাইভ তো সবার জন্য খোলা, তাহলে তারা কেন আসে না? এটা তো ভাই আমি বুঝি না কেন আসে না, এখন আমি কি বলবো এখন। দেখেন, মানে এরকমের তো হাজার হাজার আছে ইউটিউবে, আমি দেখেছি এরকম অনেক হাজার হাজার আছে। না, আমি তো সবার সাথে কথা বলাটাও তো একটা মুশকিলের ব্যাপার। তো আমাদের তো
এখন তাদের ভিতরে যদি এরকম থাকে যে আলেম ওলামা আছে, তাহলে তারা আসতে পারে আমার লাইভে। তারা যদি একা ভয় পায়, তাহলে তো আলেম ওলামাদেরকে নিয়েও আসতে পারে, অসুবিধা কোথায়? অসুবিধা তো নাই। 2-3 জন যদি আসতে চায়, 2-3 জন আসতে পারে, অসুবিধা কোথায়? আমি এখন তো আবার দরজা তারা খুলে রাখছি। চালাক হয়ে গেছে ভাই, বুঝছেন? এখন তারা বুঝে যে তারা ধর্ম নিয়ে মানে পার পাবে না, বুঝছেন? মানে কোন স্পেসিফিক ধর্ম নিয়ে যদি হ্যাঁ, কথা এই জন্য বলে এখন তাহলে তো ফিলোসফি নিয়ে কথা বলে খালি, এখন আর হ্যাঁ ধর্ম হ্যাঁ নিয়ে কথা বলে ফিলোসফি না। নিয়ে কথা বলে এখন। এখন একটু আমি ডিপে ব্যাপারটা যায় খেয়াল আর কি। করছি। আমি এখন ব্যাপারটা খেয়াল করি যে তারা এখন আর কোরআন হাদিস বাইর করলেই তারা দৌড় মারে, কয় না এটা নিয়ে কথা কমু না। জি জি জি। আমি philosophy। এরকমই, আমি ঢুকছিলাম ভিতরে যে আমি বলতেছি যে আপনি যদি চান যে ধর্মের কোনো অসারতা বের করতে আমি আসি, সেই আমার মানে সাথে সাথে তারা দাওরা আর কি। তো সাথে সাথে আমাকে মানে একদম মানে মুচড়ে নিয়ে চলে আসলো ওই জায়গা থেকে, যে না আপনি কি আসলে বিশ্বাস করেন যে এখানে কোনো সৃষ্টিকর্তা নাই বা আলটিমেট কেউ আছে কিনা? আমি তো সেটার ব্যাপারে যাই নাই। আমি বলতেছি যে আলটিমেট কেউ থাকলে এটা যে মুসলিম ধর্মের বা এটা যে হিন্দু ধর্মের বা এটা যে কোনো নির্দিষ্ট কোনো ধর্ম রিপ্রেজেন্ট করে বা ওই ধর্মের গড, সেটা আপনি বলতে পারবেন কিনা? বা এই পর্যন্ত আমার যাইতেই দেয় না, বুঝছেন? মানে তো সে বুঝছে যে সে টিকবে বুঝছি, না এরপরে বেশিক্ষণ আমার সামনে। কোরআন হাদিসে গেলে অসুবিধা আছে, এই আর জিনিসটা বুঝে থাকে না। তারা। হ্যাঁ, তো এখন আচ্ছা আমি ভাইয়া, তো আমার দরজা তো খোলাই, আমি তারপরে আবারও বলে দিলাম যারা আলোচনা করতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন, এনি কিন্তু টাইম। আমার মনে হয় না যে একদম ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে একদম চুনাহাগা লেভেলের, একদম লোয়ার লেভেলের যেগুলো, সেগুলোর সাথে আসলে এখন আর সব ধরনের গরু গাধার সাথে তো কথা বলা সম্ভব না, তাই না? একজন মনে করেন আমার কথার মানেই বুঝে না, আছে এরকম অনেকগুলো, অনেক যুক্তিও আছে বুঝে না। আইকিউ লেভেল অনেক কম থাকে, ওদেরকে একটা কথা বললে বুঝে না। আমি বলি একটা কথা বলি, তখন তারা ধরতে পারে না। আমি একটা রেফারেন্স দেখাই, ভাই এখানে কি লেখা আছে পড়েন, পইরা সে বুঝে না, পড়তে পারে কিন্তু সে বুঝে না এর ভিতরে কি লেখা আছে। And এইগুলোর সাথে তাল ভাই, গাছ, তাল হ্যাঁ গাছ অনেকে, আমার, হ্যাঁ এটা অনেকে নিয়ে আছে চিন্তা করতে আসলে And এদের সাথে সবার সাথে তো কথা বলা সম্ভব না ভাই। এখন আমার যেটা করার, মানে সব গরুরে আমি পিটায় যে মানুষ করতে পারবো এমন তো কোনো আসলে সম্ভব না এটা। হ্যাঁ, সব আচ্ছা, গরুরে পিটায় মানুষ করা যাবে না। কিছু গরুরে আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে হবে, যা তোরা আল্লাহর রাস্তায় তোরা ঘুরা ফিরা খা। হ্যাঁ, এখন বাদ বাকি যারা আছে একটু আইকিউ লেভেল টেভেল বুদ্ধি টুদ্ধি আছে, তারা এখানে আসতে পারে। তারা ঠিক আছে বেশি তাহলে, দিন মানে আচ্ছা ভাইয়া, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে আপনার জন্য তানভীর ভাই, তাহলে শুভকামনা। আপনাকে বিদায় জানাই, ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে তাহলে।